আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েলের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভকালে বাস চাপায় নিহত এক। আরও জানিয়ে দেব লড়াই বন্ধে আলোচনার জন্য রিয়াদে না গিয়ে পালালেন এসটিসি নেতা, হলো জোটের হামলা। এদিকে তাইওয়ানে মার্কিন F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ। অন্যদিকে বিক্ষোভে উত্তাল ইরান, নিহত 25, গ্রেপ্তার হাজারের বেশি। এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দেব ভেনেজুয়েলায় ট্রাম্পের অভিযান তৈরি করেছে বিশৃঙ্খলা, ঝুঁকিতে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভকালে বাস চাপায় নিহত এক। ইসরায়েলের অধিকৃত আল কুদুস বা জেরুজালেম শহরে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে বাসের ধাক্কায় 14 বছর বয়সী এক কিশোর নিহত এবং অন্তত 3 জন আহত হয়েছেন। ইসরায়েল জরুরি সেবা সংস্থা ও পুলিশ জানিয়েছে নিহত কিশোরের নাম ইয়োসেফ আইজেনথান। ইসরায়েলি গণমাধ্যমগুলোতে এই খবর ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। চিকিৎসা কর্মীরা জানান কয়েক হাজার আল্ট্রা অর্থোডক্স ইহুদি সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে জড়ো হয়েছিলেন। বিক্ষোভ চলাকালে একটি গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে এই কিশোরকে বাসটি চাপা দেয়। এই বিক্ষোভের আয়োজন করেন আল্ট্রা অর্থোডক্স সম্প্রদায়ের জ্যেষ্ঠ কয়েকজন রাব্বি। শুরুতে শান্তিপূর্ণভাবে বক্তৃতা ও সমাবেশ চললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালায়, ডাস্টবিনে আগুন ধরিয়ে দেয় এবং ইয়ারমিয়াহু স্ট্রিট ও শামগার স্ট্রিটের সংযোগস্থল সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়। ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা মাগেন ডেভিড আদম বা MDA জানায়, শামগার স্ট্রিটে একটি বাস প্রথমে 3 জন পথচারীকে ধাক্কা দেয়। এরপর বাসটি ওয়েল ইয়েগাহু স্ট্রিটে গিয়ে আরও একজন বিক্ষোভকারীকে আঘাত করে। আহতদের মধ্যে 2 জনের বয়স 14 ও 17 বছর। চিকিৎসকদের মতে 3 জনই তুলনামূলকভাবে হালকা আঘাত পেয়েছেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায় রাস্তায় জ্বালানো আগুনের মধ্য দিয়ে বাসটি একটি মোড় অতিক্রম করেছে। সে সময় একজন বিক্ষোভকারী বাসের নিচে পড়ে যান। ঘটনাস্থলে উপস্থিত দ্য টাইমস অফ ইসরায়েল এর সাংবাদিকতা জানান, জরুরি উদ্ধারকারীরা বাসের নিচে চাপা পড়া ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনতাকে সরিয়ে দেয়। MDA এর জরুরি চিকিৎসা কর্মী এলি আইনজেনবাগ বলেন, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান এক তরুণ বিক্ষোভকারী বাসের নিচে আটকা পড়েছে। তার নাভির স্পন্দন ছিল না, শ্বাস প্রশ্বাসও চলছিল না এবং তিনি গুরুতরভাবে আহত ছিলেন। তিনি আরও জানান, কিশোরটি একাধিক অঙ্গের মারাত্মক আঘাতের আক্রান্ত হওয়ায় ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার পর পুলিশ বাস চালককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পুলিশের দাবি, চালক তাদের জানিয়েছে যে বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা তাকে আক্রমণ করেছিল। হিব্রু ভাষার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা বাসটি ঘিরে ফেলেছেন, চলাচল বন্ধ করে দেন এবং চালককে হেনস্থ করেন। এ অবস্থায় চালক জরুরি পুলিশ হটলাইনে ফোন করে সহায়তা চান। ঘটনার পর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করে। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের দিকে বিভিন্ন বস্ত্র ও টিম নিক্ষেপ করে, রাস্তায় আগুন জ্বালায়, সড়ক অবরোধ করে এবং সাংবাদিকদের উপর হামলা চালায়। পুলিশ জানায়, সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক পাথরের আঘাতে আহত হন এবং তাদের চিকিৎসা নিতে হয়। বাস চাপার ঘটনাটি কিভাবে ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, আল্ট্রা অর্থোডক্স ইসরায়েলিরা দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিরোধিতা করে আসছেন। ধর্মীয় শিক্ষা গ্রহণের যুক্তিতে তারা কয়েক দশক ধরে সেনা নিয়োগ থেকে ছাড় পেয়ে আসছিলেন। তবে 2023 সালে ইসরায়েলের সর্বোচ্চ আদালত এই ব্যাপক ছাড় বাতিল করে দেয়। এর ফলে সেনা সংকট মোকাবেলায় সামরিক বাহিনী নতুন করে আল্ট্রা অর্থোডক্স তরুণদের খসড়া নোটিশ পাঠানো শুরু করে। 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনের কারণে দেশটির সেনাবাহিনী ব্যাপক চাপে রয়েছে। বর্তমানে 18 থেকে 24 বছর বয়সী প্রায় 80,000 আল্ট্রা অর্থোডক্স ইসরায়েলি এখনও সেনা নিয়োগের জন্য নিবন্ধন করেননি। লড়াই বন্ধে আলোচনার জন্য রিয়াদে না গিয়ে পালালেন এসটিসি নেতা, জোটের হামলা। ইয়েমেনের দক্ষিণাঞ্চল ট্রানজিশনাল কাউন্সিলের এসটিসি নেতা আয়দারুস আল জোবাদি রিয়াদে যাওয়ার জন্য নির্ধারিত বিমানে ওঠেননি, পরবর্তী অজানা গন্তব্যে পালিয়ে গেছেন। বুধবার 7 জানুয়ারি দেশটিতে সৌদি সমর্থিত জোট এসব তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি এবং ইয়েমেনের সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে গত মাসে লড়াই শুরু হয়। এই লড়াই বন্ধের প্রচেষ্টার মধ্যে এই ঘটনা ঘটল, যা
উপসাগরীয় মিত্রদের মধ্যে একটি বড় দ্বন্দ্বের সূত্রপাত করতে পারে বলে ধারণা। ইয়েমেন সরকার রিয়াদকে দক্ষিণাঞ্চল ইস্যুতে আলোচনার জন্য একটি ফোরাম আয়োজনের অনুরোধ জানালে এর কয়েকদিন পরই জুবাইদির সৌদি যাওয়ার কথা ছিল। আল জাজিরার খবরে বলা হয়, বুধবার ভোরে এক বিবৃতিতে জোট জানিয়েছে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের এসটিসি নেতা আল জুবাইদি গত মঙ্গলবার রাতে ইয়েমেনের এডেন শহর থেকে তার দল এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাতের অবসান ঘটানোর বিষয়ে রিয়াদে আলোচনার জন্য উড়ে যাওয়ার কথা ছিল। জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর বিপুল সংখ্যক সিনিয়র নেতাকে বহনকারী একটি বিমান ৩ ঘন্টারও বেশি অপেক্ষা করে জুবাইদির জন্য। পরে জুবাইদিকে ছাড়ার যাত্রা শুরু করে এবং তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে খবর নিয়ে জানা যায় জুবাইদি বিশাল বাহিনীকে সংগঠিত করার চেষ্টা করছেন, কিন্তু তিনি কোথায় তা জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে বিরোধের ফলে ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াই করার জন্য গঠিত জোট ভেঙে গেছে, যারা এখনও ইয়েমেনের প্রভাবশালী সামরিক বাহিনী। হুতির ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে এবং পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে উপসাগরীয় দেশগুলিতে হস্তক্ষেপ করে। জোট আরও জানিয়েছে যে তারা জুবাইদির পালানোর খবর পাওয়ার পর ইয়েমেনের দক্ষিণাঞ্চল প্রদেশ আল দালিয়ায় সীমিত পরিসরে বিমান হামলা চালিয়েছে। দেশীয় সূত্র এবং এসটিসির অভ্যন্তরীণ সূত্রগুলো জুবাইদির জন্মস্থান প্রদেশে ১৫টির বেশি হামলার খবর দিয়েছে। তাইওয়ানে মার্কিন F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ। তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি চতুর্থ প্রজন্মের F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার ৬ জানুয়ারি সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে, খবর আনাদুলুর। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমানটি বিধ্বস্তের পরই শুরু করা হয় উদ্ধার অভিযান। সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুযায়ী তাইওয়ানের বহরের F-16 যুদ্ধবিমানটি বিধ্বস্তের পর পাইলটের খোঁজে অনুসন্ধান চালানো হয়। দেশটির বিমান বাহিনী জানিয়েছে F-16 যুদ্ধ বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল এবং ক্যাপ্টেন সিন নামের পাইলট হুয়ালিয়েন কাউন্ট্রিতে যুদ্ধ বিমানটি আছড়ে পড়ার আগে নিরাপদে বেরিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রিসভার মুখপাত্র মিশেল লি এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী চো জং তাই তাইওয়ানের উপকূলীয় এবং কাছাকাছি মাছ ধরার জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন। তাইওয়ানের সঙ্গে চীনের বৈরতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্রতা। সম্প্রতি ৬৬টি মার্কিন F-16V অর্ডার করেছে, যা তাইওয়ানের পুরনো F-16AB জেটের আপগ্রেড সংস্করণ। ২০২৩ সালে ১৪১টি পুরনো F-16SK ভি স্ট্যান্ডে আপগ্রেড করার কাজ শুরু হয়। বিমানগুলো ২০২৬ সালে সরবরাহ করার কথা ছিল, কিন্তু তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েলিংটন কু সম্প্রতি বলেছেন যে এটি বেশ চ্যালেঞ্জিং। তাইওয়ানের সামরিক বাহিনী চীনের চাপের মধ্যে রয়েছে। চীন বরাবরই দাবি করে আসছে দ্বীপটি তার ভূখণ্ডের অংশ এবং এটিকে সংযুক্ত করার জন্য শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছে বেইজিং। এরই অংশ হিসেবে চীন সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপের চারপাশে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে। বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ২৫, গ্রেপ্তার ১০০০-এরও বেশি। মুদ্রার ভয়াবহ দরপতনের প্রতিবাদে ইরানের চলমান দেশজুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। একই সঙ্গে ১০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হেঙ্গাও। তবে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি HRANA নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে। সংস্থাটির তথ্যমতে ২ জন নিরাপত্তা সদস্য সহ অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং সারা দেশে আটক হয়েছেন ২০৭৬ জন। গত ২৮ ডিসেম্বর ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের বড় দরপতনের পর বিক্ষোভ শুরু হয়। $1 মার্কিন বিপরীতে রিয়ালের মূল্য নেমে আসে প্রায় ১৪,৫০,০০০-এ, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। একই সঙ্গে খাদ্যপণ্যের দাম দ্রুত বেড়ে যাওয়ায় জন অসন্তোষ আরও তীব্র হয়। প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট দিয়ে আন্দোলন শুরু হলেও পরে তা অন্তত ২৫টি প্রদেশে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দাবির পাশাপাশি বিক্ষোভে রাজনৈতিক স্লোগানও যুক্ত হয়। ইরানি গণমাধ্যম জানিয়েছে, পশ্চিম ইরানে সংঘর্ষের সময় বাসিস বাহিনীর এক সদস্য আলী আজিজি নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে তাকে ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ করা হয়। সরকারি সূত্রের পক্ষ থেকে এখনও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। গ্রিনল্যান্ড অগ্রাধিকারের বিষয়ে আবারও সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে এবং প্রয়োজনের সামরিক বিকল্প বিবেচনায় রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, গ্রিনল্যান্ড এলাকায় রাশিয়া ও চীনের সামরিক তৎপরতা বাড়ছে, আর ডেনমার্কের পক্ষে দ্বীপটির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এই পরিস্থিতিতে আর্কটিক অঞ্চলের নিরাপত্তার জন্য মার্কিন হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে বলে ট্রাম্প মন্তব্য করেছেন। তবে ট্রাম্প প্রশাসনের এই অবস্থান নিয়ে ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ডেনমার্ক, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও স্পেনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল গ্রিনল্যান্ডের জনগণ ও ডেনমার্কের। কানাডাও এই বিষয়ে ডেনমার্কের পাশে থাকার কথা জানিয়েছে। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের অনুরোধ করেছেন। তবে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও মতভেদ রয়েছে। কেউ সামরিক শক্তির পক্ষে থাকলেও অন্যরা বলছেন, তাৎক্ষণিক আগ্রাসন বদলে গ্রিনল্যান্ড ক্রয় ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। একই সঙ্গে মার্কিন কংগ্রেসের উভয় দলের সদস্যরা ডেনমার্কের সার্বভৌমত্ব সম্মানের আহ্বান জানিয়েছেন। ভেনেজুয়েলায় ট্রাম্পের অভিযান তৈরি করেছে বিশৃঙ্খলা, ঝুঁকিতে চীন। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে পড়েছে এমন একটি সম্পর্ক যা গড়ে তুলতে চীনের লেগেছে কয়েক দশক। গত শনিবার ৩ জানুয়ারি স্থানীয় সময় মধ্যরাতে মার্কিন বাহিনীর অভিযানে আটক হওয়ার কয়েক ঘন্টার আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বেজিংয়ের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বড় ভাই হিসেবে আখ্যা দেন। বিশ্ব নেতৃত্বে শির শক্ত অবস্থানেরও প্রশংসা করেন তিনি। তেল সমৃদ্ধ ভেনেজুয়েলায় বিপুল বিনিয়োগ করেছে চীন। সেই হিসেবে দক্ষিণ আমেরিকায় দেশটি বেজিংয়ের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। দেশটির রাষ্ট্র গণমাধ্যমে দুই দেশের প্রায় ৬০০ চুক্তি পর্যালোচনার দৃশ্য দেখানো হয়েছে। তবে পরের ছবিতেই দেখা যায় মার্কিন যুদ্ধজাহাজে চোখ বাঁধা ও হাতকড়া পরা অবস্থায় মাদুরো। একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের নিন্দা জানায় চীনসহ বিশ্বের বহু দেশ। ওয়াশিংটনকে বিশ্বের বিচারক সেজে ওঠার অভিযোগ করে বেইজিং জানায়, আন্তর্জাতিক আইনে সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা উচিত। তবে কড়া ভাষায় পাশাপাশি চীন এখনও হিসাব করছে দক্ষিণ আমেরিকায় নিজেদের প্রভাব কিভাবে টিকিয়ে রাখা যায় এবং ট্রাম্পের সঙ্গে জটিল সম্পর্ক কিভাবে সামাল দেওয়া যায়। যুক্তরাষ্ট্র চীনের শক্তি প্রতিযোগিতা এই ঘটনায় নতুন ও অপ্রত্যাশিত মোড় নিয়েছে বলে দাবি বিশ্লেষকদের। অনেকে এটিকে চীনের জন্য সুযোগ মনে করলেও বেজিংয়ের জন্য এতে রয়েছে ঝুঁকি, অনিশ্চয়তা ও হতাশ। কারণ আন্তর্জাতিক নিয়ম মেনেই এতদিন এগোনোর চেষ্টা করছিলেন চীন, যা ট্রাম্প কার্যত নষ্ট করে ফেলেছেন। দীর্ঘমেয়াদী কৌশলে বিশ্বাসী বেজিং বিশৃঙ্খলা পছন্দ করে না। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্পের এমন বিশৃঙ্খলাই বারবার সামনে আসছে। বাণিজ্য যুদ্ধ সামাল দেওয়ার প্রস্তুতি থাকলেও এবার চীন পড়েছে নতুন চ্যালেঞ্জে। ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে চীনের গভীর সন্দেহ আরও বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে চীনা প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র কতদূর যেতে পারে? স্থানীয় সময় গত রোববার ৪ জানুয়ারি সংবাদ মাধ্যম এনবিসিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বা প্রতিযোগীদের ঘাঁটি হতে দেব না। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের সুস্পষ্ট বার্তা, বেজিংয়ের জন্য আমাদের জায়গা ছাড়ুন। চীন প্রকাশ্যে এর জবাব না দিলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাইওয়ানের ক্ষেত্রে কি একই ধরনের পদক্ষেপ নিতে পারে বেজিং? তাইওয়ানকে বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে চীন। প্রেসিডেন্ট শি জিনপিংকে একদিন নিজেদের করে নেওয়ার অঙ্গীকার করেন এবং শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র যদি কারাকাসে এমন অভিযান চালাতে পারে তাহলে বেজিং কেন পারবে না? তবে বিশ্লেষণ ডেভিড স্যাক্সের মতে যুক্তরাষ্ট্র দৃষ্টান্ত স্থাপন করেছে বলে নয়, চীন তাইওয়ানের হামলা চালাবে কেবল তখনই যখন তারা সামরিক হামলা ও ক্ষয়ক্ষতির বিনিময়ে সফল হবে। গত বছর ভেনেজুয়েলায় প্রায় ৮০% তেল গেছে চীনে। তবে এটি চীনের মোট আমদানির মাত্র ৪%। তবু সেখানে চীনা কোম্পানিগুলোর সম্পদ ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। অবস্থায় বেজিংকে ভারসাম্য রাখতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য হওয়া বাণিজ্য সমঝোতা নষ্ট না করেও লাতিন আমেরিকায় প্রভাব ধরে রাখা ট্রাম্পের মতো আনপ্রেডিক্টেবল নেতার ক্ষেত্রে এই সমীকরণ বেশ কঠিন ও জটিল বটে।